18 মে 2025 রাহু কেতু রাশি পরিবর্তন করছে। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে আর কেতু অবস্থান করবে সিংহ রাশিতে। তো যে মুহূর্তে রাশি পরিবর্তনটা হচ্ছে, তো রাহু থাকছে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে আর কেতু থাকছে হচ্ছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, যেটা হচ্ছে সূর্যের নক্ষত্র। আর যে রাশিতে অবস্থান করছে সিংহ রাশিতে, এই সিংহ রাশিতে কেতু থাকবে হচ্ছে 25 নভেম্বর 2026 পর্যন্ত, প্রায় 18 মাস। কিন্তু এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকবে হচ্ছে জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত। তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করে চলে আসবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। তো এই নক্ষত্রে থাকাকালীন এই সিংহ রাশির উপর কী প্রভাব ফেলবে, এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। যে সিংহ রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে আবার সাবধানে থাকতে হবে, এবং কোন বিশেষ উপাচার করতে হবে এই সিংহ রাশিকে, যে এই কেতুর মানে পরিবর্তনে নক্ষত্রের অবস্থানে যেন ভালো ফল পায় সিংহ রাশি। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, হয়তো কৌতূহল বসন্ত করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তবে কোনো রকমভাবে আমি কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এর ফলাফল আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন, কারণ শনির ঢাইয়া শুরু হয়েছে সিংহ রাশির ক্ষেত্রে, তবে লগ্ন হিসাবেও দেখতে পারেন। আরেকটি বিশেষ কথা বলবো আজকে এই চ্যানেলের মাধ্যমে, যে একটি নতুন চ্যানেল তৈরি করা হয়েছে, এই যেটাতে দৈনিক রাশিফল দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে এস এম অ্যাস্ট্রোলজি। এই চ্যানেলে দৈনিক রাশিফল পাবেন, কারণ একটি চ্যানেলে 3টির বেশি ভিডিও আপলোড হচ্ছে না, এবং বহু দর্শক হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন, কমেন্ট করছেন যে দৈনিক রাশিফলটা দিচ্ছিলেন সেটা বন্ধ হয়ে গেল। তো যাই হোক, যারা দৈনিক রাশিফল দেখবেন তাহলে ওই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবেন। তো উত্তরা ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে কেতু। এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণ পড়ছে সিংহ রাশিতে আর 3টি চরণ পড়ছে কন্যা রাশিতে। তো সিংহ রাশিতে প্রথম চরণ পড়ছে, সূর্য হচ্ছে এই উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি, এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আরিয়ামা। আরিয়ামা হচ্ছে পর উপকারিতা, আশ্রয়দাতা, পিতৃদের দেবতা। তো এই নক্ষত্রের বিস্তার হচ্ছে সিংহ রাশিতে 26.40 থেকে কন্যা রাশিতে 10 পর্যন্ত হয়। সিংহ রাশিতে প্রথম চরণ পড়ছে, যার জন্য এই নক্ষত্রের মধ্যে আত্মবিশ্বাস যথেষ্ট বিশেষভাবে দেখা দেয়, এবং শত্রুদের উপর বিজয় হাসিলও করে এই নক্ষত্র। তো সিংহ রাশির ক্ষেত্রে এই নক্ষত্রের অবস্থান মানে রাশির উপরই অবস্থান। রাশির উপর কেতু অবস্থান করছে, সপ্তম ঘরে রাহু অবস্থান করছে। তো রাহুর বিপরীতে কেতুর অবস্থান হয়। রাহু হচ্ছে কি সবথেকে পাপী গ্রহ, সবসময় মায়া জিনিসটাকে তৈরি করে, রহস্যময় গ্রহ, পাপ শ্রেণীর মানে পাপ শ্রেণীতে সবার প্রথমে। রাহুর বিপরীতে কেতু, যার জন্য কেতুকে শুভ গ্রহ হিসাবে মানা হয়। তবে কেতু হচ্ছে একটি ছায়া গ্রহ, কেতুর কোনো দৃষ্টি থাকে না, কিন্তু গুরুবৎ দৃষ্টি পায়, গুরুর শিষ্যই হচ্ছে কেতু। এবং যে ত্রিকোণ তৈরি হয় ধর্ম ত্রিকোণ কালপুরুষ চক্রে, যেটা হচ্ছে মেষ রাশি, সিংহ রাশি, তারপর হচ্ছে ধনু রাশি, এই 3টি রাশিকে নিয়ে যে কোণটা তৈরি হয় সেটাকে ধর্ম ত্রিকোণ বলে। আর ধর্ম ত্রিকোণের প্রত্যেকটা রাশিতে কেতুর নক্ষত্র পড়ে, এবং নক্ষত্রের 4টি চরণই পড়ে। যেমন মেষ রাশিতে 4টি চরণ পড়ছে অশ্বিনী নক্ষত্রের। তারপরে সিংহ রাশিতে 4টি চরণ পড়ছে মঘা নক্ষত্রের। তারপরে ধনু রাশিতে 4টি চরণ পড়ছে মূল নক্ষত্রের। অর্থাৎ কেতুকে দিয়ে শুরু আর কেতুকে দিয়েই শেষ। কেতু হচ্ছে মোক্ষের কারক। মীন রাশিকে কেতু নিজের রাশি ভাবে। তো এই যে 3টি কোণ, এই 3টি কোণই হচ্ছে কিন্তু ধর্ম ত্রিকোণ এবং অগ্নিতত্ত্ব রাশি। তো অগ্নি প্রজ্বলন করলে কী হয়, ধোঁয়া ওঠে। সেই ধূম্রটাকে কিন্তু আবার কেতুর সাথেও তুলনা করা হয়েছে। গুরুর শিষ্য হচ্ছে কেতু, কেতু ছায়াগ্রহ। ধর্ম জিনিস গুরু থেকে দেখায়, তো গুরু থেকে ধর্ম জিনিস দেখায়। তো ধর্মের যে জ্ঞানটা গুরু দিবে, তো শিষ্যের তো প্রয়োজন। ওই জন্য কেতুকে শিষ্যর সাথে তুলনা করা হয়েছে। কেতুর তো চোখ নাই, অন্ধকার, তো কেতুর হাতটা ধরবে কে? তো অন্ধকার আলোটা, জ্ঞানের আলো দিয়ে গুরু কেতুর অন্ধকার দূর করে, যার জন্য কেতুর দৃষ্টি হয়ে যে ধরলাম যে গুরুবৎ দৃষ্টি পায়, কারণ জ্ঞানের আলো দিয়ে কিন্তু অজ্ঞানতার অন্ধকার দূর হয়। যার জন্য কেতুর সাথে গুরুর সম্পর্ক হয়ে যাচ্ছে শিষ্যের। এবার উত্তরা ফাল্গুনী নক্ষত্র অবস্থান করছে 20 জুলাই পর্যন্ত।
কেতু কি সবসময় পাস্ট জিনিসটাকে তুলে ধরে, অতীত জিনিসটাকে তুলে ধরে। আর রাহু কি করবে, সবসময় স্বপ্ন দেখাবে, অ্যাম্বিশন জিনিসটা তৈরি করবে যে তোমাকে এই পথে চলতে হবে, নতুন দিশা দেখাবে, তুমি পারবা চলতে, মায়াজাল তৈরি করে দিবে মনের মধ্যে, ইচ্ছা আকাঙ্ক্ষাটাকে একদম উগ্র করে দিবে যে তুমি পারবা, মনের মধ্যে ভ্রম তৈরি করে দিবে। আর কেতু কি করবে, কেতু এর বিপরীতে অবস্থান করছে। তো কেতু কি বুঝাচ্ছে, জীবনের মূল জিনিসটাকে বুঝাচ্ছে যে নিজেকে চেনো, ঈশ্বর ভক্তিতে বিলীন হয়ে যাবে, নিজের আত্মবিশ্লেষণ করবে, তোমার পৃথিবীতে কি কারণে জন্ম হয়েছে, তুমি কি জন্য এসছো, সেই পরমাত্মাকে চিনাবে, যে সৃষ্টি করেছে তাকে চিনো, তার চরণে সর্বসুখ, এই জিনিসটা বুঝাবে। রাহু কেতুর বিপরীতে, রাহু থেকে তামসিক গুণটা উঠে আসে, আনন্দ ফুর্তি উল্লাস, যোগাযোগ, মনকে স্থির না রাখা। আর কেতু কী হবে, কেতু একটি কোণে পড়ে থাকবে, অন্ধকার কোণে, যেখানটাতে ওই ঈশ্বর নামে নিজেকে বিশ্লেষণ করবে, ঈশ্বরের প্রতি চিন্তা জ্ঞান এগুলো নিয়ে চলে আসবে। যার জন্য কেতু যে ঘরে অবস্থান করে সেই ঘরের পাস্ট জিনিসটাকে নিয়ে চলে আসে এবং সেদিকেও বিচার বুদ্ধিটাকে একসময় নিয়ে চলে যায়। এই জন্যই কেতুকে সাধু সন্তদের সাথে তুলনা করা হয়েছে, যে এরকম ঈশ্বর সাধনা, ভক্তি, আত্মবিশ্লেষণকারী, আধ্যাত্মিকতা, এই সমস্ত জিনিস কেতু থেকে দেখায়। গা ভর্তি সোনা, এতই পয়সার মালিক, মাটিতে পা পড়ে না, উপরে উড়াউড়ি ঘোরাঘুরি করে বেড়ায়, তারাও কিন্তু মাথা নত করে সেই সাধু সন্ন্যাসীদের পায়ের মধ্যে, মানে মাথা ঠেকায়, শুয়ে পড়ে যে বাবা আমাকে আশীর্বাদ করো, বাঁচাও, আমার জীবন ভবিষ্যৎ কেমন যাবে, বা যেগুলো জানার চেষ্টা, যে তোমার ব্লেসিং দাও। তো এই যে সাধু সন্ন্যাসীদের কাছে মাথা নত করলো, এই যে মাথাটা, ওটাই হচ্ছে রাহু। আর যেখানটাতে মাথাটা নত করলো যে সন্ন্যাসীর কাছে, সে হচ্ছে কেতু। অর্থাৎ রাহুর ব্যালেন্স কিন্তু কেতুই করায়। আর এই যে মাথা নত করলো সন্ন্যাসীর কাছে, সেই সন্ন্যাসী হচ্ছে কেতু। কেতু হচ্ছে কি, গুরুর চালা। অর্থাৎ রাহুকে যদি ঠিক করতে হয় তাহলে কেতুকে ঠিক করতে হবে, কেতু যদি খারাপ থাকে আবার গুরুকে ঠিক করলে কেতু ঠিক হয়। যার জন্য কেতু থেকে ধর্ম জিনিসটাকে বোঝায় সাধু সন্ন্যাসী কেতু। তবে কেতু একটি ছায়াগ্রহ। কেতুকে আবার ধ্বজা বলা হয়, পতাকা, যেটা চিহ্ন, জয়ের চিহ্ন, যেটা সবসময় উপরেই থাকে। পতাকা তো সবসময় উপরেই থাকে। তবে কেতুর সাথে আবার সূর্য আর চন্দ্রের সম্পর্ক ভালো না, চন্দ্র সূর্যকে গ্রহণ লাগিয়ে দেয়। তো চন্দ্রের নক্ষত্রে এখন 20 তারিখ পর্যন্ত অবস্থান করবে জুলাই মাসের। রাজার ঘরে কোনো গ্রহ অবস্থান করলে সেই গ্রহ চট করে খারাপ ফল দিতে পারে না, কিন্তু কেতু এ তো গ্রহণ লাগায় কিছু না কিছু খারাপ, অশান্তি, পাস্ট জিনিসটাকে তুলে ধরবে। তো উত্তরা ফাল্গুনী নক্ষত্রে কেতু থাকছে, তবে কেতু ছায়া গ্রহ এবার রাশির উপর অবস্থান করছে। তাহলে এখানটাতে সবার প্রথম দেখতে হবে যে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত। এই সময় সূর্যের অবস্থান কেমন রয়েছে, সূর্যের অবস্থান কেমন রয়েছে, যে কেতু এখন রাশি পরিবর্তন করলো, আর সূর্য অবস্থান করছে কোথায়, কেন্দ্রেই অবস্থান করছে, কর্মের ঘরে বৃষ রাশিতে অবস্থান করছে। বৃষ রাশিতে থাকবে পরের মাসের 15 তারিখ পর্যন্ত, তারপরে আবার পরের মাসের অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত লাভের ঘরে ঢুকে যাবে, লাভের ঘরে অবস্থান করবে কেতু। তাহলে কেতুর এই যে পরিবর্তনটা হচ্ছে সিংহ রাশিতে, এই পরিবর্তনটা কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন হবে। তবে কেতু থাকলে কি হচ্ছে, রাজার ঘরে কেতু অবস্থান করছে এবং যে নক্ষত্রটাতে অবস্থান করছে, এতে কিছু না কিছু আবার সমস্যাও তৈরি করবে। ভালো দিকটাও যেরকম রয়েছে, খারাপ দিকটাও তো থাকবে কেতুর, কারণ সূর্যের সাথে তো কেতুর সম্পর্ক ভালো না, তো কিছু না কিছু খারাপ প্রভাব দিবে। কেতু উত্তরা ফাল্গুনী নক্ষত্রে থাকছে, এই সময় সিংহ রাশিকে যে কোনো ডিসিশন নিতে গেলে মানসিক দিক থেকে যথেষ্ট সবল হয়ে ডিসিশন নিতে হবে, ঠান্ডা মাথায় ডিসিশন নিতে হবে। হুটহাট করে, তাড়াহুড়া করে, উত্তেজিতভাবে ডিসিশন নেওয়া চলবে না। একটুতে রেগে যাওয়া, মাথা গরম করে নেওয়া, এগুলো করলে কিন্তু আবার অসুবিধায় পড়বে। তবে কেতুর একটা এই নক্ষত্র হবে কি, যে চট করে মাথা গরম হবে, আবার চট করে আবার শান্তও হবে। কারণ কেতু যে নক্ষত্রটাতে অবস্থান করছে তার অধিপতি দেবতা হচ্ছে কি, আরিয়ামা, পর উপকারিতা জিনিসটা উঠে আসবে, আশ্রয়দাতা হিসাবে উঠে আসছে, মায়া মমতা থাকবে। তো এরকম জিনিসটাও থাকবে, চট করে রাখবে আবার চট করে ঠান্ডাও হবে। আবার কি হবে, যে সিংহ রাশির ক্ষেত্রে এই জিনিসটা উঠে আসবে, সব কিছু থাকবে হাতের সামনে, কিন্তু তাও একটা উদাসীন মনে হবে, যে সব কিছু থেকেও কিন্তু কিছু নাই, এরকম আবার চিন্তাশীল উঠে আসবে। তবে সেটা সবসময় যে হবে সেটা না। এবার রাশিতে অবস্থান করছে সেটা অগ্নিতত্ত্ব রাশি, আর এর আগেই বললাম যে অগ্নিতত্ত্ব দিয়ে তৈরি হচ্ছে কেতু, মানে জন্মের শুরুই হচ্ছে কেতুর নক্ষত্র। তাহলে কেতু এবার রাশির উপরে চলে আসলো, ধর্ম ত্রিকোণে কেতু অবস্থান করলো। এবার কি হচ্ছে, যে এর প্রভাবটা পড়বে হচ্ছে ধনু রাশিতে, যেটা হচ্ছে পঞ্চম ঘর, তারপরে সপ্তম ঘর কুম্ভ রাশিতে
প্রভাব পড়বে। তারপর হচ্ছে নবম ঘর, এই ঘরটাতেও প্রভাব করবে, যেটা হচ্ছে মেষ রাশিতে। এই যে ত্রিকোণটা তৈরি হচ্ছে, এটা তো ধর্ম ত্রিকোণ হয়ে গেল। আর রাজা কি, রাজা তো ধর্মকে রক্ষা করবে, তার নক্ষত্রে কেতু বসছে। তাহলে গোপন শত্রুরা যারা ক্ষতি করছিল তাদের কিন্তু অবস্থা খারাপ হবে এই কেতুর অবস্থানে, কারণ সূর্য কিন্তু কেন্দ্রে অবস্থান করছে কর্মের ঘরে। কর্মের দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়। এবার কেতুর যেহেতু কানেকশন হয়ে গেল এই ধর্মের সাথে, এবং সূর্য যেহেতু কর্মের ঘরে অবস্থান করছে, তাহলে ধর্মের প্রতি কিন্তু কর্ম যথেষ্ট জেগে যাবে, যে নিজের আত্মবিশ্লেষণ এগুলোও কিন্তু জেগে যাবে এই সময় এই সিংহ রাশির ক্ষেত্রে। যারা ঈশ্বরের সাথে কানেকশন বা ঈশ্বরের যোগাযোগ বা আধ্যাত্মিক জগতের সাথে রয়েছেন, তাদের মধ্যে এই চিন্তাটা চলে আসবে। পাস্ট জিনিসটাকে সেটাকে বুঝাবে যে কী কারণে আমার জন্ম, আত্মবিশ্লেষণ হবে। কারণ ধর্মকে রক্ষাই করবে কিন্তু রাজা। আর ধর্ম হচ্ছে কি, গুরুর ধর্মর জ্ঞান দিবে কেতুকে, আর ধর্মকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে রাজার সবসময়। যার জন্য নবম ঘরে কিন্তু এই রাজার একটা বিশেষ ভূমিকা থাকে। নবম ঘরে সূর্য কিন্তু কারক হয়। কেন কারক হয়? যে রাজা সবসময় ধর্মকে রক্ষা করবে, ধর্মপথে চলা, সত্য কথা বলা, সত্য পথে চলা, এই জিনিসগুলোই তো শিখবে। যার জন্য রাজা কিন্তু এই পথে এগিয়ে যাবে, ধর্মের পথে। তবে কেতু এই যে নক্ষত্র অবস্থান করছে, এর আবার মাইনাস দিকটা কী হবে? যে রাজা যখন কারোর বিপদে আপদে দাঁড়াবে, কোনো পরোপকারিতা করবে, কেউ ফেঁসে গেছে বন্ধু বান্ধব হোক বা সমাজে, তো সব কিছুই করবে কিন্তু নাম পাবে না। যে কেউ বিপদে পড়েছে, তাকে কিছু দিয়ে হেল্প করলাম এই সময়, ওই থ্যাঙ্কসও বলবে না, যে দাদা খুব ভালো হলো, উপকার করলেন, এটা জানানোর প্রয়োজনও মনে করবে না। যার জন্য আবার অভিমানও তৈরি হবে মনের মধ্যে। এরকম জিনিসটা কিন্তু হয়ে যায়। তবে রাশির উপর কেতু অবস্থান করছে, সপ্তম ঘরে রাহু অবস্থান করছে, এবং কেতু যে নক্ষত্র অবস্থান করছে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, এটা বিবাহের দিক থেকে বা প্রণয় ঘটিত দিক থেকে, এইগুলোর দিক থেকে আবার ভালো না এই নক্ষত্রে অবস্থান। দাম্পত্য জীবনে কলহ থাকবে, দাম্পত্য জীবনটাকে বুঝতে চাবে না, নিজের কথাকে এগিয়ে রাখবে। যার জন্য এই সময়কালে দাম্পত্য জীবনে কিছু না কিছু খুঁটিনাটি এগুলো লেগে থাকবে। ব্যবসা বাণিজ্য কাজ, যারা রেগুলার আয় ইনকামের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই গোচর যথেষ্ট ভালো। সরকারি কাজগুলো যথেষ্ট এগোবে, খুব সুন্দর হবে সরকারি কাজ। এবং এরপরে যখন সূর্য আবার রাশি পরিবর্তন করবে, এই নক্ষত্রে যখন কেতু অবস্থান করবে, সূর্যও চলে যাবে একদম একাদশ ঘরে, গুরুর সাথে যে জুটি তৈরি করবে। তো এইগুলো সময় কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। যতই এই রাহু ওই সপ্তম ঘরে অবস্থান করুক, আর শনি ওই মীন রাশিতে অষ্টম ঘরে অবস্থান করুক, সময় কিন্তু কিছুটা হলেও পক্ষে থাকবে। আর্থিক উন্নতির বিশেষ যোগ রয়েছে এই সময়কালে। বিশেষভাবে কোনো সরকারি লোকের সাথে, সরকারি কর্মচারীর সাথে বা প্রশাসনের ঝুটঝামেলা থেকে যথেষ্ট দূরে সরিয়ে থাকতে হবে। বাকবিতণ্ডাতে জড়িত হওয়া চলবে না। মনের মধ্যে ইগো, জেদ, ক্রোধ এগুলো নিয়ে আসা চলবে না, এগুলো দিক থেকে দূরে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে বিপরীত অবস্থান তৈরি হবে, অতএব এই দিক থেকে সাবধান। পরস্পরের পাশে দাঁড়ানোই থাকা এগুলো উচিত এই সময়। সন্তান যে কর্মে যুক্ত থাকুক, সেই কর্মে উন্নতির যোগ রয়েছে। শিক্ষার দিক থেকে যারা জড়িত রয়েছেন, সেটা উচ্চশিক্ষার হোক আর প্রাথমিক শিক্ষার হোক, যেখানটাতে স্কলারশিপের যোগ জিনিসটা থাকবে, সেখানটাতে বেশি সুবিধা পাবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো হবে। তবে কেতু এই উত্তরা ফাল্গুনী নক্ষত্র অবস্থান করছে, মিথ্যা কথা থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। মিথ্যার পথে চলা যাবে না, মিথ্যাকে আশ্রয় দেওয়া যাবে না, এই সমস্ত জিনিস অবশ্যই মনে রাখতে হবে। আর এই সময়কালে এই সিংহ রাশি কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে, এবং তার সাথে গণেশজির আরাধনা করবে, সূর্যদেবকে অর্ঘ্য দিবে, যথেষ্ট ভালো ফল পাবে। এবং সমাজে যারা দুস্থ, অসুখ বিসুখ হয়েছে, যারা অর্থের অভাবে ট্রিটমেন্ট করতে পারে না, তাদের পাশে দাঁড়ানো অবশ্যই উচিত, যথেষ্ট ভালো ফল পাবে এই সময়। বিশেষ করে যারা কুষ্ঠরোগী, তাদের পাশে দাঁড়ান, যথেষ্ট ভালো ফল পাবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম সিংহ রাশির সম্পর্কে। যদি আলোচনা সত্যিই ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের এই AstroSM বাংলা চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।